একটি বোকা ছেলে যে কখনো মারামারি ঝগড়া কিছুই করে না, কিন্তু এক শয়তানকে নিজের আইডল মনে করে। সেই মানুষটাই একদিন তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। কিন্তু কেন, কি হয়েছিল সেই বোকা ছেলেটার সাথে? জানতে হলে দেখতে হবে 2026 সালে মুক্তি পাওয়া সিনেমা কেডি দ্য ডেভিল। তো চলুন, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা রাস্তার মোড়, যেখানে দোকানের পাশে একটা অটো রিকশা দাঁড়িয়ে আছে। দোকান থেকে এক বাবা তার বাচ্চার জন্য কিছু জিনিসপত্র কিনে গাড়িতে ওঠে, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিশাল এক ট্রাক এসে সজোরে ধাক্কা মারে সেই অটোটাকে। ঘটনাস্থলে মারা যায় তারা দুইজনই। এইটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এর পরপরই দেখা যায় পুরো শহর জুড়ে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা, যেখানেই খুন করা হচ্ছিল পুরো পরিবারকে একবারে বেছে বেছে শেষ করে দেওয়া হচ্ছিল। কিন্তু কে এই নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। কাহিনী এবার শিফট হয় একটা জমকালো বিয়ের মণ্ডপে। এইখানে শহরের নামকরা আইপিএস অফিসার সুরাপ্পার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। চারদিকে আনন্দের পরিবেশ, খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে হন্তদন্ত হয়ে একদল পুলিশ অফিসার এসে হাজির হয়। হঠাৎ এত পুলিশ দেখে সুরাপ্পা নিজেও কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর কর্তব্যরত পুলিশ অফিসার সুরাপ্পাকে আড়ালে ডেকে নিয়ে বলে, স্যার, আপনার সাথে সেদিন যারা ছিল তাদের সবার পরিবারকে কেউ একজন শেষ করে দিচ্ছে। তাই আমাদের ধারণা খুব শীঘ্রই আপনাদের পরিবারের উপরও বিপদ আসতে চলেছে। আর সেই কারণেই আমরা আপনাকে আপনার পরিবারকে প্রোটেক্ট করতে এখানে এসেছি। পুলিশের এই কথা শোনার সাথে সাথেই সুরাপ্পার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে গম্ভীর হয়ে বলে ওঠে, ও আচ্ছা, তার মানে সে অবশেষে এই শহরে ঢুকেই পড়েছে। এখানে সুরাপ্পা আসলে কার কথা বলছে তা তখন জানা যায় না। এর পরপরই সুরাপ্পা পুলিশদেরকে অতীতের একটা ভয়ঙ্কর অধ্যায়ের গল্প শোনাতে শুরু করে। গল্প এবার চলে যায় আজ থেকে বহু বছর পেছনে, অর্থাৎ 1975 সালের ফ্ল্যাশব্যাকে। সুরাপ্পা বলতে শুরু করে, 1975 সালের দিকে এই প্রদেশে কুস্তি খেলাটা অনেক ফেমাস ছিল, এবং একজন ভালো কুস্তিগিরকে সবাই যেমন সম্মান করত তেমনি মারাত্মক ভয়ও পেত। ঠিক তেমনি একজন কুস্তিগির ছিল এই এলাকায়, যার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা গোটা প্রদেশের কোনো কুস্তিগিরেরই ছিল না। বড় বড় নামকরা কুস্তিগিরদের সেই মুহূর্তের মধ্যে নাজেহাল করে দিত, আর তার নামই হচ্ছে দেবা। কুস্তিতে সে এতটাই অপরাজেয় ছিল যে সবাই তাকে একটা বিশেষ নামে ডাকত, ডাক দেবা। তবে দেবা শুধু কুস্তির আখড়াতেই সীমাবদ্ধ থাকেনি। আস্তে আস্তে সে তার গায়ের জোর আর ক্ষমতার দাপট দেখিয়ে ভয়ের এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে এবং সন্ত্রাসের পথ বেছে নেয়। এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর পুরো রাজ্যে দেবার একছত্র প্রভাব বিস্তার হয়। সবাই তাকে জমের মতো ভয় পেতে শুরু করে, এমনকি পুলিশ প্রশাসনও দেবার সামনে যাওয়ার সাহস পেত না। যদি কোনো নতুন পুলিশ অফিসার না জেনে এই এলাকায় বদলি হয়ে এসে দেবার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যেত, তবে তার পরিণতি হতো ভয়ঙ্কর। দেবা সেই পুলিশ অফিসারের মাথা ন্যাড়া করে দিয়ে তাকে সবার সামনে চরম মজা নিত। পুরো প্রদেশের মানুষ তাকে মানুষ নয়, বরং সাক্ষাৎ শয়তান বলে মনে করত। এই দেবার আবার একজন অত্যন্ত বিশ্বস্ত ডান হাত ছিল, যার নাম ছিল কাফি। দেবা পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, কেউ দেবার কোনো ক্ষতি করার চেষ্টা করলে কাফিকে পার করাই ছিল অসম্ভব। কাফি নিজেও ছিল এক চরম পিশাচ প্রকৃতির মানুষ। সে যখন অন্য কোনো মানুষকে নির্যাতন করত, তখন তার মধ্যেই সে একটা অদ্ভুত মানসিক শান্তি খুঁজে পেত। মানুষকে খুন করলেই যেন তার মন শান্তিতে ভরে যেত। দেবার পাশে সবসময় এই কাফি ছায়ার মতো থাকে বলে কেউ দেবাকে টাচ করারও সাহস পেত না। আর শুধু কাফি নয়, দেবার মাথার উপর ব্যাকআপ ছিল স্বয়ং রাজ্যের সিএম এর। ফলে পুলিশ প্রশাসনও দেবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পেত না। যদিও দেবা যে এলাকায় থাকতো সেখানকার এমএলএ ছিল বিরোধী দলের, কিন্তু পুলিশ প্রশাসন তার কোনো কমান্ড মানতই না। দেবাকে খাঁচায় বন্দী করার জন্যই সরকার থেকে একটা স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, আর সেই দায়িত্বপ্রাপ্ত অফিসারটি হচ্ছে সুরাপ্পা, যে বর্তমান সময়ে আমাদের পুরো গল্পটা শোনাচ্ছে। সুরাপ্পাকে সরকারের তরফ থেকে ফুল পাওয়ার দেয়া হলো, সে যেন কোনোভাবেই হোক দেবাকে খাঁচায় বন্দি করে। একদিন দেবা একটা জায়গায় এসেছিল, আর সেইখানে এক সাংবাদিক লুকিয়ে লুকিয়ে দেবার কিছু এক্সক্লুসিভ ছবি তুলেছিল। দেবা সেটা খেয়াল করে মোটেও রেগে যায় না, বরং সে তার গাড়ি থেকে এক হাতে ধারালো তলোয়ার আর অন্য হাতে বন্দুক দিয়ে পোজ দিয়ে সাংবাদিককে ছবি তুলতে বলে। আসলে দেবা খুব ভালো করেই জানতো যে আইন বা পুলিশ কেউই তার কিচ্ছু করতে পারবে না, আর এই পাওয়ারের অহংকারেই সে চরম অ্যারোগেন্ট হয়ে ওঠে। এর পরপরই দেবা চলে আসে একটা কাবাডি খেলার ময়দানে, কিন্তু দেবার বিপরীতে যে টিমটা খেলছিল তারা কোনো সাধারণ খেলোয়াড় ছিল না। তারা সবাই ছিল বাহির থেকে হায়ার করে আনা এক একটা ভয়ঙ্কর সন্ত্রাসী, যাদেরকে সুরাপ্পা নিজে টাকা দিয়ে এনেছিল দেবাকে মাঠের মধ্যেই খতম করার জন্য। খেলা শুরু হতেই বিপক্ষ দলের কয়েকজন মিলে দেবাকে ঘিরে ধরে এবং বেশ ভালো রকম জখম করে ফেলে, কিন্তু দেবা তো দমে যাওয়ার পাত্র নয়। সে তার রুদ্রমূর্তি ধারণ করে খেলার ছলে একে একে সবাইকে পিটিয়ে মারতে শুরু করে। খেলা শেষ হয়ে যায়, কিন্তু দেবার সেই খুনের হোলি খেলা শেষ হয় না। সে বিপক্ষ দলের সবাইকে মাঠের মধ্যেই কচু কাটা করে ফেলে। এরপর তাদের যে গ্যাং লিডার ছিল তার মাথাটা শরীর থেকে কেটে নিয়ে আসে থানায়।
থানায় এসেই সেই কাটা মাথাটা সে টেবিলের উপর জমা দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় পুলিশদেরকে বলে, মাথাটা তো পাওয়া গেছে, কিন্তু এর বডিটা এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই আমি একটা এফআইআর করতে এসেছি, আপনারা কি একটু বডিটা খুঁজে দেবেন? ভেবে দেখুন একজন অপরাধী কতটা ভয়ঙ্কর হলে খোদ থানায় এসে পুলিশের সাথে এমন রসিকতা করতে পারে। এরপর সে সুরাপ্পার সামনে গিয়ে নিজের শক্তির দাপট দেখায় এবং সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, তুই আমাকে মারার জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে এনেছিলি না, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না। তোর যত ইচ্ছা তুই চেষ্টা করতে পারিস, আমি জানি তুই আমার কিছুই করতে পারবি না। দেবার এমন হুঙ্কার শুনে থানার সমস্ত পুলিশ অফিসার ভয়ে কাঁপতে শুরু করে। এর পরপরই আমাদের কাহিনীতে এন্ট্রি হয় কালিদাস নামের এক যুবকের, যাকে সবাই কালী বা কেডি বলে ডাকে। সে সাইকেল নিয়ে কুস্তির ময়দানে চলে আসে। এলাকার সবাই কালীকে বেশ বোকাশোকা আর সাধারণ মানুষ হিসেবেই জানতো, তবে এই কুস্তির আখড়াতে কালী প্রতিদিন আসতো, কারণ সে দেবার এক অন্ধ ভক্ত ছিল। এই ময়দান থেকেই দেবা এক সময় তার কুস্তির ক্যারিয়ার শুরু করেছিল। তাই দেবার সম্মানে সেখানে সবসময় একটা চেয়ার সংরক্ষিত রাখা হতো। কালী প্রতিদিন সেখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, শুধু দেবাকে একবার চোখের দেখা দেখবে বলে। সে নিজে কুস্তি না খেললেও কুস্তির এমন কোনো প্যাচ ছিল না যা তার জানা ছিল না। সেদিন আখড়ায় ঘোরাঘুরি করার সময় একটা ছোট বাচ্চা এসে কালীকে বলে, তোর বড় ভাই তোকে ডাকছে। এইটা শুনে কালী বেশ অবাক হয়ে যায়, কারণ তার বড় ভাই দীর্ঘ কয়েক বছর ধরে তার সাথে কথা বলে না, এমনকি চোখেও চোখ মেলায় না। যেদিন কালী স্কুল থেকে পালিয়েছিল সেদিন থেকেই তার ভাই তার উপর ভীষণ রেগেছিল, এবং এরপর কালী আর কখনোই স্কুলে যায়নি। ভাই কেন ডেকেছে তা জানার জন্য কালী তাড়াহুড়ো করে বাড়িতে ফেরে। তার ভাই ছিল আসলে স্থানীয় স্কুলের একজন হেডমাস্টার, যার নাম ধর্মা। ধর্মা স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু দেখতে পায় তার স্কুটির চাকা পাংচার। সময় মতো স্কুলে যেতে হলে এখন কালীর সাইকেল ছাড়া কোনো উপায় নেই। ধর্মা কালীকে ভীষণ শাসন করতো এবং রাগ এতটাই ছিল যে কালীর সাথে সরাসরি কথা না বলে বোনেদের মাধ্যমে কথা বলতো। যাই হোক, কালী তার ভাইকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে দিয়ে আসে। আসলে কালী তার বড় ভাইকে বাবার মতোই সম্মান করে, কারণ ছোটবেলাতেই তাদের বাবা মারা যায়। ভাইয়ের কাছাকাছি আসার জন্য কালী প্রতিদিন একটা ফন্দি খাটাতো। সে প্রতিদিন সকালে লুকিয়ে ধর্মার স্কুটির চাকার হাওয়া ছেড়ে দিত, যাতে ধর্মা বাধ্য হয়ে কালীর সাইকেলে করে স্কুলে যায় আর তার একটু কাছাকাছি আসা যায়। কিন্তু ধর্মাও তো নাছোড়বান্দা। পরের দিন স্কুটিতে হাওয়া নেই দেখে সে পাশ থেকে একটা চলন্ত স্কুটার থামিয়ে তাতে চড়ে স্কুলে চলে যায়। তাও সে কালীর সাহায্য নেয় না। এভাবেই তাদের দিন কাটতে থাকে। গল্পের অন্যদিকে দেখা যায় সিএম এর শালার একটা বিশাল ফ্যাক্টরি আছে, যেখানে কর্মচারীরা তাদের ন্যায্য দাবি দেওয়ার জন্য তীব্র আন্দোলন করছিল। দাবি না মানা পর্যন্ত তারা কাজে ফিরবে না। কিন্তু সিএম এর শালা সাফ জানিয়ে দেয় কোনো দাবি দাবা মানা সম্ভব না। তার দুলাভাই অর্থাৎ সিএম এর পাওয়ার খাটিয়ে সেখানে বিপুল পুলিশ বাহিনী নিয়ে আসে। অনেকদিন হয়ে গেলেও শ্রমিকরা যখন কিছুতেই মাঠ ছাড়ছিল না, তখন সিএম এর শালা পুলিশকে নির্দেশ দেয়, ওদের ওপর লাঠিচার্জ করো, আর তাতেও কাজ না হলে সরাসরি গুলি করো। যেভাবেই হোক এই জায়গাটা আমি খালি দেখতে চাই। এরপর শুরু হয় পুলিশের নির্মম লাঠিচার্জ। চারদিকে শুধু নিরীহ শ্রমিকদের আর্তনাদ ভেসে বেড়াতে থাকে। ঠিক সেই মুহূর্তে মানুষের ভিড় ঠেলে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে সেই এলাকার জনপ্রিয় এমএলএ আন্নাইয়াপ্পা। তিনি আসার সাথে সাথেই পুলিশ এবং শ্রমিক সবাই শান্ত হয়ে যায়, কারণ এলাকার মানুষ তাকে অসম্ভব শ্রদ্ধা ও মান্য করত। আন্নাইয়াপ্পা এসে পরিষ্কার বলে দেয়, শ্রমিকরা যে দাবি করছে তা মানতেই হবে, আর না মানলে ফ্যাক্টরি বন্ধ থাকবে। সিএম এর শালা অহংকার করে বলে, তোমাদের ঠিকানা নিচে, তোমরা নিচেই থাকো, আমাদের সমান হওয়ার চেষ্টা করো না। এই অপমান মেনে না নিয়ে আন্নাইয়াপ্পা সেখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির উপর ওঠে এবং সিএম এর শালার বারান্দার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি যা বলছি সেটাই হবে। তুই গিয়ে তোর দুলাভাইকে বলে দিস, সে পারলে যেন কিছু করে দেখায়। আর এই জনপ্রিয়তার কারণেই এলাকার মানুষ প্রতিবার নির্বাচনে ওনাকে বিজয়ী করত। এদিকে দেখা যায় মাস্টার ধর্মা যে স্কুলে পড়ায় সেটার অবস্থা খুবই শোচনীয়। একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ক্লাসরুমের ভেতরে পানি পড়ে। ধর্মা একা একা চাল ঠিক করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। বৃষ্টির পানিতে বাচ্চাদের বই খাতা সবই ভিজে নষ্ট হয়ে যাচ্ছিল। ধর্মা বুঝতে পারে এখন বড় কোনো সাহায্য ছাড়া আর উপায় নেই। তাই ধর্মা চলে আসে বন্ধু এমএলএ আন্নাইয়াপ্পার বাড়িতে। আসলে আন্নাইয়াপ্পার আর ধর্মার মধ্যে ছিল ছোটবেলার বন্ধুত্ব, এবং পারিবারিকভাবেও তাদের সম্পর্ক ছিল অনেক পুরনো। ধর্মা তার বাড়িতে আসছে শুনেই আন্নাইয়াপ্পা তাড়াহুড়ো করে ঘরের সবকিছু চাকর বাকর দিয়ে একদম টিপটপ করিয়ে নেয়, কারণ ধর্মা এলেই ঘরের কোনো না কোনো খুঁত বের করবে। ধর্মা এসে তাকে স্কুলের দুর্দশার কথা বলে এবং বাচ্চাদের নতুন বই খাতা কিনে দেওয়ার পাশাপাশি ছাদটা দ্রুত ঠিক করে দিতে বলে। কথাবার্তার মাঝখানে ধর্মার শার্টে কিছু একটা ময়লা লেগে গেলেই আন্নাইয়াপ্পা তাকে অন্য একটা শার্ট পাল্টে নিতে বলে। শার্ট খোলার সময় দেখা যায় ধর্মার পিঠে একটা মেয়ের নাম ট্যাটু করা। সেটা দেখেই আন্নাইয়াপ্পা হেসে বলে, অনেক তো হলো, এবার একটা বিয়ে করে নে, আর কতদিন ওই মেয়ের জন্য অপেক্ষা করবি? ধর্মা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে শুধু বলে, সামনের সপ্তাহে আমার ছোট বোনের বিয়ে। বাজারের একপাশে কালীর একটা কেরোসিন তেলের দোকান ছিল, যা বেশ ভালোই চলছিল। সেই বাজারে একদিন এন্ট্রি হয় লক্ষ্মী নামের এক চঞ্চল ও ঝগড়ুটে মেয়ের।
লক্ষ্মী সারাক্ষণ সবার সাথে কারণে অকারণে ক্যাচাল লাগিয়ে রাখত, কাউকে বিন্দুমাত্র তোয়াক্কা সে করতো না। কালী মনে মনে লক্ষ্মীকে ভীষণ পছন্দ করত, কিন্তু সামনে গিয়ে কথা বলার সাহস তার ছিল না, তাই দূর থেকেই লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। সবার সাথে লক্ষ্মীর ব্যবহার ছিল এতটাই রূঢ় যে তাকে দেখে মেয়ে বলেই মনে হতো না। একদিন লক্ষ্মী কালীর দোকানে তেল নিতে আসে। কালী তাকে দেখে লজ্জায় দোকান থেকে পালিয়ে যায়। তেল নেওয়ার সময় কালীর যে সহযোগী ছিল সে মাপে একটু কম দিলে লক্ষ্মী পুরো বাজারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কালী এসে লক্ষ্মীকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্মী তো কারো কথা শোনার পাত্রী নয়, সে সিন ক্রিয়েট করতেই থাকে। তখন কালী তাকে আড়ালে নিয়ে একটা ডিল করতে চায়। লক্ষ্মী তখন সুযোগ বুঝে বলে, আজ সন্ধ্যাবেলা তুমি আমাদের বাড়িতে খাসির মাংস নিয়ে আসবে, তারপর তোমার সাথে তেলের হিসাব হবে। সন্ধ্যাবেলা কালী মাংস নিয়ে লক্ষ্মীদের বাড়িতে যায়। লক্ষ্মীর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, মা কানে একটু কম শোনে, কোনো অভিভাবকের কড়া শাসন না থাকায় লক্ষ্মী এমন উগ্র স্বভাবের হয়েছে। কালী মাংস নিয়ে গেলে লক্ষ্মীর মুড অফ থাকার বাহানা দিয়ে বলে, আজ কথা বলার মুড নেই, কাল সকালে দোকানে এসে কথা বলবো। কালী নিরুপায় হয়ে ফিরে যায়। পরদিন সকালে লক্ষ্মীর বান্ধবী কালীর দোকানে এসে বলে, লক্ষ্মী তোমাকে ওই মোড়ে ডেকেছে। কালীর বন্ধু তখন কালীকে বাধা দিয়ে বলে, তুই এই দোকানের মালিক, তুই কেন একটা মেয়ের কথায় উঠবি বসবি, যাস না। বন্ধুর কথায় কালী আর যায় না। এই কথা যখন লক্ষ্মীর কানে যায়, সে দূর থেকে চেঁচিয়ে কালীকে ডাকতে থাকে। কালী দূর থেকেই জবাব দেয়, বলে, আমার কাজ আছে, প্রয়োজন হলে তুমি এখানে এসো। এতে লক্ষ্মী রেগে গিয়ে কালীর দুর্বল জায়গায় আঘাত করে, বলে, ধর্মা মাস্টার তোমার বড় ভাই না? সে তো এলাকায় নীতিকথা শেখায়, সে যদি জানতে পারে যে তার নিজের ভাই তেলের বাজারে 2 নাম্বারই করে, তাহলে তোমার পিঠের চামড়া রাখবে না। ভাইয়ের নাম শুনেই কালীর পিলে চমকে যায়। সে দৌড়ে লক্ষ্মীর কাছে গিয়ে বলে, আহা, ঘরের কথা বাইরে নেওয়ার কি দরকার, চলো একটা সমঝোতায় আসি। লক্ষ্মী তখন শর্ত দেয়, ঠিক আছে, আজ বিকেলে আমাদের পাশের সিনেমা হলে একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, তুমি আমাদেরকে টিকিট কেটে সিনেমাটা দেখাবে, তাহলে ভেবে দেখবো ক্ষমা করা যায় কিনা। কালীও বাধ্য হয়ে লক্ষ্মীর ব্ল্যাকমেলিং এর শিকার হয় আর রাজিও হয়। বিকেলে সিনেমা হলের সামনে এসে কালী 4টা টিকিট কাটে, 2টো লক্ষ্মী আর তার বান্ধবীর জন্য আর 2টো নিজেদের জন্য। তারা যখন হলের ভেতর ঢুকতে যাবে ঠিক তখনই সেখানে দেবার রাজকীয় গাড়ি এসে থামে। দেবাকে চোখের সামনে দেখে কালীর আনন্দের আর কোনো সীমা থাকে না। সে দেবার কাছে যাওয়ার চেষ্টা করলেও বডিগার্ডদের জন্য পারে না। ঠিক ওই সময় বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়। দেবার গাড়ি থেকে নেমে একটা ছাতা ধরে নিজেই গাড়ির অন্য পাশের দরজা খুলে দেয়। গাড়ি থেকে নেমে আসে দেবার রূপবতী স্ত্রী সত্যবতী। দেবাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে এবং মাথায় করে রাখে। যেখানে দেবার এক ইশারায় বাঘে সিংহে এক ঘাটে পানি খায়, সেখানে দেবার স্ত্রী তাকে নিজের হাতের মতো নাচায়। তাদের চারপাশে এক ঝাঁক চেলা চামুন্ডা দেখে সত্যবতী বিরক্ত হয়ে বলে, একটা সিনেমা শান্তিতে দেখবো, তাও তুমি এত লোক নিয়ে এসেছো। এরা হলের ভেতর থাকলে আমি কমফোর্টেবল ফিল করব না, এটা আমার একদম পছন্দ হচ্ছে না। স্ত্রীর কথা শুনে দেবা তার সমস্ত বডিগার্ডদের হলের বাইরে অপেক্ষা করতে বলে নিজে সত্যবতীকে নিয়ে ভেতরে ঢোকে। সিনেমা শুরু হলে দেখা যায় হলের এক সারিতে বসে আছে লক্ষ্মী ও তার বান্ধবী, অন্য পাশে কালী ও তার বন্ধু, আর মাঝখানে স্পেশাল সিটে দেবা ও সত্যবতী। কালী সিনেমা না দেখে পুরোটা সময় হা করে দেবার দিকে তাকিয়েছিল, এমনকি দেবাকে একটা ফ্লাইং কিসও দেয়। কিন্তু কালী যেই পজিশনে বসে এটা করছিল, লক্ষ্মী ভাবছিল কালী বুঝি তাকেই কিস দিচ্ছে, তবে সেটা সে পাত্তাই দেয় না। সবাই যখন সিনেমা এনজয় করছিল ঠিক তখনই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। হঠাৎ কয়েকজন লোক অন্ধকার হলের ভেতর উঠে এসে দেবার চোখে মুখে তীব্র মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। চোখের জ্বালায় দেবা একদম অন্ধর মতো হয়ে যায়, কিছুই দেখতেও পারছিল না। ঠিক তখনই একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে দেবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এলো পাথাড়ি কোপাতে থাকে। দেবাকে প্রচন্ড জখম করে। সত্যবতীর চরম আতঙ্কে চিৎকার করতে করতে হলের ভেতর এদিক ওদিক ছুটতে থাকে এবং বাইরে থাকা কাফির নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। কিন্তু হলের পুরো দেয়াল আর বৃষ্টির শব্দের কারণে বাইরে থাকা কাফি বা বডিগার্ডরা কিছুই টের পায় না। যখন এক ঝাঁক লোক দেবাকে শেষ করার জন্য এগিয়ে আসছিল, তখন পাশে থাকা কালী বুদ্ধি কাটায়। সে টেবিল থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল সত্যবতীর দিকে ছুঁড়ে মারে আর সেটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিতে বলে, কিন্তু চিৎকারের কারণে সত্যবতী কিছুই বুঝতে পারে না। তখন কালী তার নিজের মাথাতে 2 কাঁচের বোতল ভেঙে ডেমো দেখায় যে এইভাবে বোতলটা ভেঙে পানিটা বের করুন। সত্যবতী আর দেরি না করে দেবার মাথাতে 2টা কাঁচের বোতল মেরে ভেঙে ফেলে। সেই বোতল থেকে লিকুইড বের হয়ে দেবার চোখ মুখ ধুয়ে যায়, আর ধুয়ে যাওয়ার সাথে সাথে স্ক্রিনে দেখা যায় দেবার সেই চেনা রক্তবর্ণের চোখ। হলের মধ্যে থাকা কারোরই এবার আর বেঁচে থাকার কোনো আশা নেই। এরপর মারতে শুরু করে দেবা, আর পাশ থেকে কালী শুধু বাহবা এবং হাততালি দিচ্ছিল। এরপর শুরু হয়ে যায় দেবার তাণ্ডব। সবাইকে একদম কচু কাটা করতে থাকে সে। এতগুলো মানুষও দেবার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না, আর এগুলো খুব সুন্দরভাবেই পর্যবেক্ষণ করছিল কালী। সে দেবার সঙ্গে সঙ্গে অনেক আগেই দেখা করতে চাইতো, কিন্তু আজকে সে এইভাবে তাকে লাইভ অ্যাকশন করতে দেখবে সেটা সে কখনোই ভাবেনি। এরপর দেবা সবাইকে মারতে মারতে যখন বাহিরে চলে আসে, তখন সত্যবতীর মাথায় ছাতা ধরেছিল কালী। আসলে কালী যে দেবাকে এতটা সম্মান করত, এর পেছনেও একটা আবেগঘন কাহিনী আছে।
কালী যখন অনেক ছোট ছিল তখন একবার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। রক্তের খুবই প্রয়োজন ছিল, তখন দেবা নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিল। আর এরপর থেকেই সে দেবার অনেক বড় ফ্যান। দেবা যাই করুক না কেন, খুন করুক, যাই করুক, কালীর চোখে দেবার সবকিছুই ভালো লাগতো। পরদিন সকালবেলাতে কালী যখন বাজারে গিয়ে ঘুরছিল তখন একটা ফ্যাক্টরির জানালা দিয়ে দেখতে পায় সেখানে লক্ষ্মী তার গায়ে পারফিউম মাখছে। তার চারপাশ দেখে নিয়ে একটা পারফিউমের বোতল সে আস্তে করে শাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে। এইটা দেখে কালী মনে মনে হাসে আর ভাবে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এইবার তোমার পালা। সেই ফ্যাক্টরির কাজ শেষে লক্ষ্মী যখন বের হয় তখন কালীকে সে বিভিন্ন আদেশ করলেও এর একটাও শুনছিল না কালী। তখন লক্ষ্মী আবার তাকে ভয় দেখায়, কিন্তু এতেও লাভ হয় না। কালী তার কাছে গিয়ে বলে, তুমি একটু আগে ঘরের মধ্যে যা করলে আমি কিন্তু সব দেখে ফেলেছি। এইটা যদি গিয়ে আমি তোমার মালিককে বলে দেই তাহলে তোমার সঙ্গে কি করবে ওই লোক? একবার তোমার ওই মালিকের একজন কয়েকটা ফোঁটা পারফিউম চুরি করেছিল, এর জন্য তার কাপড় চোপড় খুলে কোথায় কি মেরেছে তুমি তো নিজেই জানো। এইটা শুনে খানিকটা হচ্চকিয়ে যায় লক্ষ্মী, আর কালীকে পাশে ডেকে এনে বলতে থাকে, আমার মালিককে জানানোর কি প্রয়োজন, চলো আমরা একটা সমঝোতায় আসি। তখন তারা অবশ্য সমঝোতায় আসে যে কেউই আর কারো পিছে লাগবে না। লক্ষ্মীকে তো কালী আগে থেকেই পছন্দই করতো, এর জন্য তার সঙ্গে ঘোরাঘুরিটা বাড়িয়ে দেয় আর তাকে একটা রিকোয়েস্টও করে, সে যেন সত্যবতী যেমন চুল বাঁধে তেমনি করে চুল বাঁধে। লক্ষ্মীও কালীর এই কথাটা রাখে এবং পরদিন থেকেই সত্যবতীর মতো করে চুল বাঁধতে শুরু করে, যাতে তাকে খুব সুন্দরী দেখাচ্ছিল। একদিন বিকেলবেলাতে লক্ষ্মীর বাড়ির কাছাকাছি চলে আসে কালী। সে বলতে থাকে আজকে তার মায়ের কাছে গিয়ে বিয়ের পারমিশন চাইবে, কিন্তু যখনই লক্ষ্মীর মা বাইরে আসে তখনই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লক্ষ্মী তখন তার মাকে গিয়ে হাসতে হাসতে বলে, আমাকে একজন বিয়ে করতে চায়, এই কারণে একটি ছেলে এসেছিল, কিন্তু তোমাকে দেখেই পালিয়েছে। পরদিন সকালবেলাতেই প্রত্যেক দিনের মতো কালী চলে এসেছিল সেই কুস্তির ময়দানে। সেদিন আবার সেখানে চলে আসে দেবা। আসলে এখান থেকেই তার কুস্তির জীবন শুরু হয়েছিল, এই জন্য মাঝে মধ্যেই গুরুজির সঙ্গে সে দেখা করতে আসতো। এখানে আসার পরপরই গুরুজি দেবাকে বলে, তুই কি এখনো কুস্তি করতে পারিস নাকি সব ভুলে গেছিস? দেবা জানায়, আপনি আমাকে একবার টেস্ট করেই দেখুন, আপনার এখানকার যে বেস্ট ফাইটার আছে তার সাথে আমাকে ময়দানে পাঠান, দেখা যাক কে কেমন পারে। তখন তেমনটাই হয়। এই আখড়াতে থাকা সবচাইতে ভালো কুস্তিগিরকে পাঠানো হয় দেবার সঙ্গে ফাইট করার জন্য। প্রথমে খানিকক্ষণ ভালোই ফাইট হয়, সেই কুস্তিগিরকে বিভিন্ন ডিরেকশন দিচ্ছিল ওস্তাদ, আর দেবার পক্ষ হয়ে কথা বলছিল কালী। তবে দেবা তো এমনিতেই পুরো রাজ্যের মধ্যে সবচাইতে বেস্ট ফাইটার, এই জন্য তার নিজের কোনো ডিরেকশনের প্রয়োজন ছিল না। খুব সুন্দরভাবেই সে এই ম্যাচটা জিতে যায়। তখন গুরুজি তাকে বলে, তাহলে তুই এখনো ভুলিসনি কুস্তি করা? দেবা জানায়, আমার রক্তে মিশে আছে কুস্তি, এটা আমি কিভাবে বলতে পারি। তার পরপরই পাশ থেকে আচমকাই কালী বলে ওঠে, আপনি আরো আগেই জিততে পারতেন, আপনি কয়েকটা ভুল করেছিলেন ম্যাচের মধ্যে। আপনার বিপরীত ফাইটারটা যদি আরেকটু চতুর হতো তাহলে আপনাকে মুহূর্তের মধ্যেই সে হারিয়ে দিত। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। দেবার লোকেরা তো কালীর উপরে চরম ক্ষুব্ধ হয়, আর গুরুজি তখন কালীকে ধমক দিয়ে বলে, তুই কুস্তির কি বুঝিস, তুই এখানে কোনো বড় ঝামেলায় পড়ার আগে বিদায় হ। গুরুজির কথা শুনে সেখান থেকে চলে যাচ্ছিল কালী, কিন্তু তখনই তার গায়ে হাত দিয়ে তাকে ডেকে থামায় স্বয়ং দেবার, বলে, আমার কি ভুল হয়েছিল ছোট ভাই, তুই কি আমার সাথে ফাইট করবি? এই কথাটা শুনে তো মনে মনে খুবই খুশি হয়ে যায় কালী, আর দেবার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সাথে এটাও জানায়, আজকের এই ম্যাচটা কিন্তু আমার জীবনের প্রথম কুস্তির ম্যাচ। এর জন্য দেবার পায়ে পড়ে সে আশীর্বাদও নেয়। তারপর শুরু হয়ে যায় ওদের ফাইট। কুস্তিটা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এক অদ্ভুত প্যাচে দেবাকে পিঠে ঠেকিয়ে মাটিতে ফেলে দেয় কালী। এইটা দেখে পুরো আখড়ায় একদম পিন পতন নীরব, কারো মুখে কোনো কথা নেই। আসলে দেবা হচ্ছে ওদের রাজ্যের সবচাইতে পাওয়ারফুল আর স্বনামধন্য ফাইটার, আর কালী তো কোনোদিন কুস্তি করতেও নামেনি, অথচ জীবনের প্রথম ম্যাচে সে দেবার মতো একজন ফাইটারকে এভাবে ধোবি পাছাড় দিল। ব্যাপারটা আবার খুব ভালোভাবে নেয় না দেবার লোকজন, তবে কালীকে সাধুবাদ জানায় দেবা। এটাতে অনেক খুশি হয়ে যায় কালী, আর সেখান থেকে চলে যায়। এই খবরটা গোটা শহরে পৌঁছাতে খুব একটা সময় লাগে না। কালী যখন তার কেরোসিনের দোকানে গিয়ে পৌঁছায় তখন তার দোকানের সামনে অনেক মানুষ জমেছিল, সবাই শুধু তাকেই দেখতে এসেছিল। বলছিল, তুই কি আসলেই দেবাকে হারিয়েছিস? কালীও তখন খুব খুশি হয়ে বলতে থাকে যে সে কিভাবে দেবাকে হারিয়েছে, একদম ডিটেলসে অভিনয় করে বর্ণনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার একটা সাংবাদিকও চলে আসে এবং কালীর একটা ছবি তুলে নেয়। এরপর সেটা পত্রিকা বা মুহূর্তের মধ্যেই কালী তো পুরো এলাকাতে ফেমাস। সবার মুখে এখন শুধু একটাই কথা, দেবাকে যদি কেউ হারাতে পারে সেটা হলো কালী। জীবনের প্রথম কুস্তির ফাইটে সে হারিয়েছে দেবাকে। যেখানেই মানুষ গল্পগুজব করছিল শুধু এই টপিকেই। এই বিষয়গুলো আবার খুব ভালোভাবে একটা নিতে পারে না দেবার লোকজন। এরপর দেখা যায় দেবা চলে আসে সিএম এর কাছে। সে আসলে আগামী নির্বাচনের জন্য এমএলএ এর টিকিটটা চাচ্ছিল, কিন্তু সিএম তাকে সাফ জানায়, তোমাকে টিকিট দেওয়া যাবে না, তুমি একটা বাচ্চা ছেলের কাছে কুস্তিতে হেরে গিয়েছো, তোমাকে মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। এই কথাটা শুনে মনে মনে অনেক রেগে যায় দেবা। তখন অবশ্য সিএম এর শালা সিএম কে জানায়, আপনি শুধু টিকিটটা দিন, বাকি দায়িত্ব আমাদের। তখন সিএমও ভরসা করে দেবাকে টিকিটটা দিয়ে দেয়।
অন্যদিকে দেখা যায় কালীকে ডাকা হয় থানায়। তাকে খুব ভালোভাবে সম্মানের সাথে থানায় আনা হয়। তারপর জিজ্ঞেস করা হয় সে কিভাবে দেবাকে হারালো। কালী অনেক সুন্দরভাবে বর্ণনা করে। সবকিছু শুনে কালীকে সম্পূর্ণ অবাক করে দিয়ে সুরাপ্পা জানায়, তোমার জন্য একটা বিশেষ কাজ আছে, এটা শুধুমাত্র তুমিই করতে পারবে। দেবাকে মারতে হবে, এর জন্য তুই যত টাকা চাস পাবি। এই কথা শুনে কালী আকাশ থেকে পড়ে, কারণ সে দেবার রক্তের জন্য বেঁচে আছে। দেবাকে সে গুরু সম্মান করে, তাকে সে কোনোভাবেই মারতে পারবে না। এটা বলে সুরাপ্পাকে না করে দিয়ে কালী সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে দেবা চলে আসে আন্নাইয়াপ্পার সঙ্গে দেখা করতে। তার বাড়িতেই সেই সময় ধার্মা উপস্থিত ছিল। সেখানে এসেই দেবা কয়েক বস্তা টাকা ঢেলে দেয় আর আন্নাইয়াপ্পাকে এইবার নির্বাচন থেকে নাম তুলে নিতে বলে। কিন্তু আন্নাইয়াপ্পা তো এমন মানুষ ছিলই না। সে সরাসরি জানায়, তুমি নির্বাচনে দাঁড়িয়েছো, বেশ ভালো কথা, তোমার সাথে দেখা হবে নির্বাচনের মাঠে। জনগণ যাকে ভোট দিবে সেই তো জিতবে। তোমাকে দিলে তুমি, আর আমাকে দিলে আমি। এই কথাগুলো শুনে দেবার লোকজন প্রচন্ড রেগে যায় এবং অস্ত্র বের করে, কিন্তু আন্নাইয়াপ্পা এগুলোর বিন্দু মাত্র পরোয়া করে না। অন্যদিকে দেখা যায় কাফি যখন গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কিছু মানুষ তার হাতে বড় নির্বাচনী পোস্টার ধরিয়ে দেয়। দেখা যায় সে পোস্টারগুলো ছাপিয়েছিল কালী, যেখানে দেবার ছবির নিচে কালীর নিজের ছবি। আসলে দেবাকে সে এতটাই পছন্দ করত যে সে দেবার জন্য নিজেই ক্যাম্পেইন করছে। যদিও তার পারিবারিক সম্পর্ক ভালো ছিল আন্নাইয়াপ্পার সঙ্গে। কাফি অবশ্য এগুলো খুব ভালোভাবে নেয়, কিন্তু তার এক চামুন্ডা তাকে কান পড়া দিয়ে বলে, তুমি এত বছর ধরে এই জায়গাটা বানিয়ে নিয়েছো, সেখানে এখন কালী বসে যাচ্ছে। দেবার ছবির নিচে তোমার ছবি থাকার কথা, কিন্তু সেখানে আছে কালীর ছবি। এটার মানে কি দাঁড়াচ্ছে তুমি বুঝতে পারছো? তুমি খুব শীঘ্রই তোমার জায়গাটা হারাতে চলেছো। এই কথা শুনে চরম রাগান্বিত হয় কাফি, আর তারপর সে কালীকে একটা ফার্ম হাউসে ডেকে পাঠায়। কালী ফার্ম হাউসে এসে বলে, আমাকে নাকি বস ডেকেছে আর সাথে নাকি কেরোসিনও আনতে বলেছে। তখন কাফি পাশে অনেকগুলো নষ্ট কাগজ একসাথে দেখিয়ে বলে, এগুলোর উপরে তেল দিয়ে আগুন ধরিয়ে দে, দেখি তোর কেরোসিনের দম কতটুকু। তখন কালীও ঠিক তেমনটাই করে, কিন্তু আগুন জ্বলতেই দেখা যায় সেই কাগজগুলোর নিচেই হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল সেই সাংবাদিকটাকে, যে আসলে কালীকে ফেমাস করে দিয়েছিল, আর দেবাকে যে কালী হারিয়েছিল এই নিউজটা লিখেছিল। এর জন্যই আজকে তাকে মরতে হচ্ছে। আসলে দেবাও তার প্রথমবারের হার কোনোভাবেই মেনে নিতে পারেনি, আর এগুলো তার ইশারাতেই হচ্ছে। কালী সেই সাংবাদিকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও কাফির লোকজনের কারণে কোনো লাভ হয় না। চোখের সামনেই সে পুড়ে ছাই হয়ে যায়। তারপর অনেক কান্না করতে করতে মন খারাপ করে বাড়ি এসে পৌঁছায় কালী। এসেই দেখতে পায় তার বাড়িতে আন্নাইয়াপ্পা এসে বসে আছে। কালীর ঘরের মধ্যে ঢোকার পর তার ভাই ধার্মা তাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করতে থাকে। সে কেন দেবার পোস্টার ছাপিয়েছে আর কেন সে দেবার প্রচারণা করছে। এমনকি এক পর্যায়ে সে রাগের মাথায় কালীকে একটা কষে থাপ্পড় বসিয়ে দেয়। দুই ভাই দুই বিপরীত দলে যাওয়াতে মানুষ অনেক খারাপ কথা বলা বলি করছে। এত কিছু শোনার পরেও কালী কোনো কথাই বলছিল না, আর তার চোখ দিয়ে শুধুই পানি গড়িয়ে পড়ছিল। এদিকে দেখা যায় লক্ষ্মী বাজারের মধ্যে দিয়ে ঘুরছিল। তখনই সেখানে কাফি তার দলবল নিয়ে চলে আসে আর লক্ষ্মীকে আজে বাজে কথা বলতে থাকে। আসলে সে লক্ষ্মীকে টার্গেট করেছিল কারণ সে কালীকে ঘায়েল করতে চায়, আর সে খুব ভালো করেই জানতো যে লক্ষ্মী হলো কালীর ফিয়ন্সে। এই কারণে তাকে অনেক আজে বাজে সে অফার করতে থাকে। তখন লক্ষ্মী অবশ্য থেমে থাকে না, উল্টো জবাব দেয়। কিন্তু কাফি তো আর সাধারণ মানুষ না, তাই সে লক্ষ্মীর ওপর নির্যাতন করে। তাই লক্ষ্মী কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে কালীর তেলের দোকানে গিয়ে পৌঁছায় এবং কালীকে টানতে টানতে বাইরে বের করে আনে। সে দেবার বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, কিন্তু এই বিপজ্জনক কাজ কালী তাকে অনেকবার করতে বারণ করে। তারপরেও সে কালীর কোনো কথাই শোনে না। লক্ষ্মী বাজারের মধ্যে দাঁড়িয়ে দেবার সম্পর্কে যা ইচ্ছে তাই বলতে থাকে। এক পর্যায়ে কালী তাকে বোঝাতে না পেরে রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা যখন লক্ষ্মী ফ্যাক্টরিতে গিয়ে কাজ করছিল, তখন সেখানে কাফি চলে আসে। এসেই লক্ষ্মীর সাথে বাজে ব্যবহার করতে শুরু করে, তাকে বাজেভাবে স্পর্শ করে। এইবার অবশ্য লক্ষ্মী তাকে ছেড়ে কথা বলে না আর তার কথার জবাব দেয়। সাথে সাথে কাফি চরম রাগান্বিত হয়ে তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দিয়ে তার চুলের মুঠি ধরে টানতে থাকে। এতে অনেক চিৎকার করছিল লক্ষ্মী। তারপর কাফি একটা ধারালো খুর হাতে নেয় আর লক্ষ্মীর গলায় সেটা ধরে। সেখানে থাকা সবার চোখে দিয়েই তখন পানি বের হচ্ছিল, কিন্তু কেউই কিচ্ছু বলার সাহস পায় না। সন্ধ্যাবেলা কালী একটা ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়ে আসে লক্ষ্মীর বাড়িতে। ভেতরে ঢুকে সে দেখতে পায় ঘরের মধ্যে অন্ধকারে একপাশে একা বসে আছে লক্ষ্মী। তখন তার কাছে গিয়ে তাকে টাচ করার সাথে সাথেই সে অনেক ভয় পেয়ে যায়, সাথে সাথে প্রচণ্ড চিৎকার করতে থাকে। আসলে দেখা যায় তার সব সুন্দর চুলগুলো কেটে দিয়েছে কাফি, আর এর জন্যই সে এতটা ট্রমার মধ্যে ছিল, কারণ লক্ষ্মী মনে করত যে তার পুরো কনফিডেন্স ছিল তার চুলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তার বান্ধবী, আর আজকে ফ্যাক্টরিতে কাফি যা যা করেছে সব কিছু খুলে বলে। সব শুনে কালী মারাত্মক রেগে যায়। সে লক্ষ্মীর হাত ধরে চলে আসে দেবার বাড়িতে। দেবার বাড়ির আশেপাশে অনেক মানুষ ছিল,
কালী যখন লক্ষ্মীকে নিয়ে ভেতরে ঢুকতে চায় তখন সবাই তাকে বাধা দেয়, তবে কালী সবাইকে মারধর করে ঠেলে ঠুলে ভেতরে ঢোকে। এতগুলো মানুষ মিলেও কালীকে থামিয়ে রাখতে পারে না। তারপর সে চলে আসে দেবার সামনে, আর কাফি লক্ষ্মীর সঙ্গে আজকে কি করেছে এগুলো তাকে জানায়। সাথে এটাও বলে, লক্ষ্মীর সাথে আমার বিয়ে হতে চলেছে অল্প দিনের মধ্যেই, তো আপনি কাফিকে একটু শাসন করুন, সে যেন এর পরে আর এমন ব্যবহার না করে। কালীর কথা শুনে দেবা তাকে ধরে বাইরে নিয়ে আসে আর গর্জে উঠে বলে, তোর কথার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না তুই আমাকে রিকোয়েস্ট করতে এসেছিস, মনে হচ্ছে তুই আমাকে অর্ডার দিচ্ছিস। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসে আমাকেই অর্ডার দিচ্ছিস। এই কথাটা শুনে তো খানিকটা শক খেয়ে যায় কালী, আর বলতে থাকে, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনাকে তো আমি আমার গুরু মানি, আপনাকে আমি কেন অর্ডার দেব, আমি আপনাকে রিকোয়েস্টই করছি। কিন্তু দেবা রেগে গিয়ে বলে, তোর সাহস হয় কিভাবে আমাকে কুস্তিতে হারিয়ে সেই কথাটা আবার গোটা রাজ্যে প্রচার করার? তোকে আমি অনেক সহ্য করেছি, আর নয়, এবার আমি সবাইকে দেখিয়ে দেব যে দেবা কী জিনিস। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোর পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো। এই কথাটা সে তার লোকজনকেও বলে দেয়। এই কথা শুনে কালীর হৃদয় ভেঙে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। এতদিন যাকে সে নিজের আইডল ভাবত, আজকে সেই তার সবচেয়ে বড় শত্রু। তারপর সে কান্না করতে করতে চলে আসে সত্যবতীর বাড়ির সামনে। সেখানেও মানুষজন তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন কালী তাকে মনে করিয়ে দেয়, সেদিন হলের ভেতর আমি আপনাদের যান বাঁচিয়েছিলাম। তারপর অবশ্য তাদেরকে ভেতরে ঢুকতে দেয়া হয়। সেখানে গিয়ে কালী সত্যবতীর সবকিছু খুলে বলে, সেদিন তো সিনেমা হলের মধ্যে আমি আপনাদেরকে বাঁচিয়েছিলাম, তাহলে এখন আমার পরিবারকে আপনি বাঁচান। দেবাকে আপনি বললেই সে শুনবে, আপনার কোনো কথাই দেবা ফেলে না। কিন্তু এইখানেই বাঁধে অনেক বড় বিপত্তি। সত্যবতীর চেহারাটা আস্তে আস্তে গম্ভীর হয়ে যায়। সে তখন কুৎসিত হেসে জানায়, তোর 24 ঘন্টা তো কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখন তুই কি করবি? যা করার তাড়াতাড়ি কর। তার মানে সত্যবতীও আসলে লোক ভালো না। আর এতে আরও বেশি চিন্তায় পড়ে যায় কালী, আর সেখান থেকে কান্না করতে করতে চলে আসে সুরাপ্পার কাছে। তার কাছে সাহায্য চাইলেও সুরাপ্পা বলে, আমি কোনো সাহায্য করতে পারবো না। তবে তিনি অবশ্য একটা দামি উপদেশ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর পরিবার নিয়ে শহর ছেড়ে পালিয়ে যা। এখন কালী কি করবে? সে তার পুরো পরিবারের মানুষজনের পিছে পিছে ঘুরছিল। কাকে কখন যে অ্যাটাক করা হয় তাও সে বুঝতে পারছিল না। আর আশেপাশের সব জায়গাতেই দেবার লোকজন দিয়ে ভরা। এমন করে পুরো দিন ছটফট আর দৌড়ঝাঁপ করতেই কেটে যায়। রাতের বেলায় সবাই ঘরের মধ্যে ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় পাহারা দিচ্ছিল কালী। তখন হঠাৎ করে বাহিরের আবহাওয়াটা খুবই খারাপ হয়ে যায়। ঝড়ের সাথে সাথে তাদের বাসার বিদ্যুৎটাও চলে যায়। খেয়াল করে দেখা যায় তাদের বাসার বাইরে দেবার কয়েকশো সশস্ত্র লোক এসে ঘিরে ধরেছে। এইবার তাদের বাঁচার আর কোনো উপায় নেই। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করেই কালীর বড় ভাই ধর্মা ঘরের ভেতর থেকে একটা বড় দা বের করে আনে। সেটা কালীর সামনে মাটিতে ফেলে দিয়ে বলে, যখন পরিবারের ওপর বিপদ আসে তখন কাউকে না কাউকে হাতিয়ার উঠাতেই হয়। এই কথা শোনার সাথে সাথেই সেখান থেকে হাতিয়ারটা তুলে নিয়ে কালী একাই সিংহের মতো চলে আসে বাইরে, আর দেবার লোকজনদেরকে একদম কচু কাটা করতে শুরু করে। সেখানে এতগুলো মানুষও কোনোভাবেই পেরে উঠছিল না কালীর দানবীয় শক্তির সঙ্গে। কালী সবাইকে এক এক করে শেষ করে ফেলে। বাইরে এরকম মারাত্মক শব্দ শুনে ধর্মা বাইরে আসে। এতগুলো লাশ তার বাড়ির আশেপাশে দেখে সে পুরো হতভম্ব হয়ে যায়। তবে কালী তখন একটা গাড়ির পেছনে লুকিয়েছিল, কিন্তু যখন ধর্মাকে মারার জন্য একজন কুড়াল নিয়ে এগিয়ে আসে তখন সেখান থেকে বেরিয়ে আসে কালী, আর তাকেও এক কোপে কেটে ফেলে। সেই ফিনকি দিয়ে ওঠা রক্ত গিয়ে পড়ে ধর্মার মুখে, আর কালী রক্তমাখা মুখে কাঁপতে কাঁপতে বলে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে চাইলে তার পরিণতি হবে একটাই, মৃত্যু। এরপর ধর্মা সোজা গিয়ে পৌঁছায় দেবার বাড়িতে, আর দেবাকে গিয়ে সরাসরি থ্রেট করে জানায়, তুই কয়েকশো লোক পাঠিয়েছিলি আমাদের কয়েকজনকে মারার জন্য, কিন্তু তোর কেউই জীবিত নেই, সবাইকে একাই মেরেছে আমার ছোট ভাই কালী। তোর অবস্থাও ঠিক তেমনটাই হতে চলেছে। এরপর দেখা যায় পুরো গা বেয়ে রক্তঝরা অবস্থাতে সেখানে ভয়ঙ্কর এন্ট্রি নেয় কালী। দেবা এটা দেখে একটু ভয় পায় না, কারণ সে তো এরকম অনেক রক্তগঙ্গা পার করে এসেছে। তারপর শুরু হয়ে যায় দুই দানবের ফাইট। অনেকক্ষণ ধরে চলতেই থাকে তাদের মধ্যে এক বিধ্বংসী লড়াই। ফাইট করতে করতে এক পর্যায়ে কালীকে ধরাশায়ী করে ফেলে দেবা এবং কালীর গলা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। কালী যখন প্রায় মরমর তখন ধর্মা কালীর একদম কাছে যায় আর তাকে মোটিভেট করে বলে, তুই সবসময় বলিস যে আমি তোর সাথে কথা বলি না, তোর চোখের দিকে তাকাই না, তুই এখান থেকে দেবাকে মেরে বাইরে আয়, সবকিছুই পরিবর্তিত হয়ে যাবে, তোর ভাই তোর জন্য অপেক্ষা করবে। এইটা বলে ধর্মা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, আর ভেতরে নিজের শেষ শক্তি দিয়ে রুদ্র তাণ্ডব শুরু করে দেয় কালী। সেখানেও অনেককে মেরে ফেলে সে, কিন্তু এতগুলো মানুষের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে কয়েকজন মিলে তাকে ধরে মাটিতে ফেলে দেয়। তার গলায় দেবা নিজে ছুরি বসাতে যাবে, ঠিক তখনই কালী শেষবারের মতো বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন বস। পরবর্তী দৃশ্যে দেখা যায় গোটা রাজ্যের মানুষজনকে কোনো একটা বড় খবর দেওয়া হচ্ছিল। দেখা যায় রক্তমাখা অবস্থাতে মাঠের ভেতর থেকে হেঁটে বেরিয়ে আসছে কালী, আর তার হাতে ঝুলছিল
একটা কাটা মুন্ডু। আর এটা আর কালো নয়, স্বয়ং দেবার। সে দেবার বাড়িতেই তাকে খতম করে তার মুন্ডুটা কেটে নিয়ে এসেছে। কালী সোজা এসে থানায় প্রবেশ করে। সবসময় দেবা যেমন রাজার মতো ভাব নিয়ে চেয়ারে বসতো, ঠিক একইভাবে এবার থানায় এসে ভাব নিয়ে বসে কালী। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানকার পুরো পরিবেশ উত্তাল হয়ে ওঠে। তাকে আবার প্রোটেকশন দিচ্ছিল পুলিশ আর সুরাপ্পা কালীকে বারবারই বলছিল এখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য, কিন্তু কালী কোনো কথাই শুনছিল না। কিছুক্ষণের মধ্যেই থানার বাইরে এসে পৌঁছায় দেবার স্ত্রী সত্যবতী। সে কাঁদতে কাঁদতে থানার সামনে তার শাড়ির আঁচল পেতে তার স্বামীর কাটা মুন্ডুটা ভিক্ষা চায়। এই করুণ অবস্থা দেখে অনেকের মনেই মায়া হয়। তারপর কালী নিজে গিয়ে দেবার কাটা মাথা তার আঁচলের ভেতর দিয়ে দেয় আর সেটাকে বুকে জড়িয়ে সেখান থেকে চলে যায় সত্যবতী। সে ওই কাটা মাথা নিয়ে চলে আসে দেবার শেষকৃত্য করার জন্য। তারপর সেটা আগুনের ওপর উঁচিয়ে ধরে গর্জে উঠে বলে, দেবাকে মারার পেছনে যার হাতই থাকুক না কেন, সে যত পাওয়ারফুলই হোক না কেন, আমি তার নির্মম মৃত্যু চাই। তাকে যে মারতে পারবে দেবার এই বিশাল সাম্রাজ্য আমি তাকেই লিখে দেব, সাথে আমি নিজেও চিরজীবন তার দাসী হয়ে থাকব। এটা বলে নিজের গলার মঙ্গলসূত্র ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয় সত্যবতী। দেবাকে মেরে ফেলার কারণে দেখতে দেখতে পুরো রাজ্যের রাজনৈতিক ও আন্ডারওয়ার্ল্ডের অবস্থা খুবই বাজে রূপ নেয়। এই জন্য কালীকে পুলিশ প্রোটোকল দিয়ে কোনো এক গোপন জায়গায় শিফট করার জন্য শহর থেকে বের করে দেওয়া হয়। চলে যাওয়ার সময়ও কালী গাড়ির ভেতর থেকে বারবারই শুধু তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করছিল যে ধর্মা কোথায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দেবার সেই শেষকৃত্যের অনুষ্ঠানে, যেখানে হঠাৎ এন্ট্রি নেয় কালীর বড় ভাই ধর্মা। কিন্তু তার ভাবসাব ও বডি ল্যাঙ্গুয়েজ একদমই অন্যরকম, পুরো ডন স্টাইলের। ধর্মা সেখানে গিয়েই সোজা সত্যবতীর হাত থেকে ফেলে দেওয়া মঙ্গলসূত্রটা তুলে নেয় এবং তাকে নিজের হাতে পরিয়ে দেয়। আসলে ধর্মা সত্যবতীর জন্যই এতদিন ধরে কুমার ছিল এবং বিয়ে করেনি, কারণ সত্যবতী ছিল তার সেই পুরনো প্রেম। তাহলে এখন কি সত্যবতীর দেয়া শর্ত মেনে নিজের ছোট ভাই কালীকেই মারতে যাবে ধর্মা? নিজের ভাইয়ের রক্তে সে কি নিজের হাত ধোবে? এটুকু বলেই বর্তমান সময়ে দাঁড়িয়ে সুরপ্পা তার গল্পটা শেষ করে। ঠিক তখনই সুরপ্পার মেয়ের বিয়ের মণ্ডপে কোনো এক রহস্যময় ব্যক্তি তার বিশাল দলবল নিয়ে এন্ট্রি নেয়, কিন্তু শেষ মুহূর্তে কে এসেছিল সেটা আর স্ক্রিনে দেখানো হয় না। সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় একটা ট্রেনের কামরার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেখানে কিছু লোক একটি মূর্তিকে অসম্মান করতে থাকলে তাকে নির্মমভাবে মারতে শুরু করে এক ভয়ঙ্কর নতুন ক্যারেক্টার, যার নাম কাল ভৈরব। কিন্তু তার এই গল্পের সঙ্গে আসলে কি সম্পর্ক, আর কালীকেই বা পুলিশ প্রোটোকলে কোথায় নিয়ে যাওয়া হলো? আর এখন যেহেতু সত্যবতীকে ধর্মা মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করেছে, তাহলে সে কি তার নিজের ভাইকে মারতে বের হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদেরকে এই সিনেমার দ্বিতীয় পার্ট অর্থাৎ কেডি দ্য ডেভিল পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আল্লাহ হাফিজ।